আপনার কাছে একটু গণমাধ্যম নিয়ে কথা বলি আপনার সাথে, যে আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতার সাথে আছেন। একটা গত রেজিমের সময়ে বাংলাদেশের সাংবাদিকতার যে ডাউনফল, এটা আপনার চোখের সামনে দেখা। আমরা তো ধরেন এই আজকের দিনে মানে গত বছরের যে সাংবাদিকদের সম্মেলন হচ্ছে, সেখানে কি ধরনের কথাবার্তা হচ্ছে, আগের গুলা তো ইউ নো এভরিথিং, আপনি সাফার করছেন এগুলোর জন্য। এইটা একটা বাস্তবতা। আবার জুলাই অভ্যুত্থানের পরে মিডিয়াগুলোর এক ধরনের স্বাধীনতা চর্চা আমরা দেখছি, বহু বিচিত্র ধরনের রিপোর্টিং হয়েছে। সেইখানেও আবার হঠাৎ করে নিউজ গায়েব হওয়ার ঘটনা আমরা দেখছি। আবার এটাকে কি বলবো, যে নিউজ তুলে নেওয়ার মতো ঘটনাও ঘটছে। এখন এখানে ভাই আমার প্রশ্নটা দুই জায়গা থেকে, যে এই শাখের করাতের যে জায়গাটা, যে মানে মিডিয়ার ভিতরে এক ধরনের পচন প্রবণতা এবং সেইটার বহাল থেকে যাওয়া, তাদের এক ধরনের চেষ্টা ডমিনেট করা, সেটা তো আছে। আবার স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রেও এই ঝামেলাগুলো রয়ে গেছে। এখানে একটা সাধারণ লোক হিসেবে মানুষ কিভাবে পৃথক করবে? আর আসলে কি স্পেসটাকে আগে থেকে একটু বড় হয়েছে? আমি আপনাকে বলি, এটার অনেকগুলো চেহারা আছে। আপনি দেখবেন যে আমাদের মিডিয়া তো সত্যি বলতে কি আমাদের এখানে সাংবাদিকতা সেভাবে করে দাঁড়াতে পারে নাই বাংলাদেশে। আমাদের একটা দেশের সাংবাদিকতার সীমানা সঙ্গে সেই দেশের গণতন্ত্রের যে সীমানা, তার একটা জটিল সম্পর্ক আছে। আপনি একটা গণতন্ত্রহীনতার মধ্যে যখন থাকেন এবং যখন নাকি একটা নিষ্ঠুরভাবে যখন নাকি ভিন্ন মতকে সাপ্রেস করা হয়, সেখানে গণতন্ত্র, সেখানে একটা সংবাদ মাধ্যমের পক্ষে চলা খুব কঠিন। এবং এর আমরা ফলাফল দেখেছি। এবং যেহেতু আমাদের পুরো রাজনীতিটা একটা দুষ্টচক্রের মধ্যে, একটা দুর্নীতির সঙ্গে দুর্নীতি দুষ্টচক্র করে বাধা, ফলে হয়েছে আমাদের এখানে অধিকাংশ গণমাধ্যমগুলো তৈরি হয়েছে হয় ব্যবসায়িক স্বার্থে নয় রাজনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য। এখানে কোনো স্বাধীনভাবে সাংবাদিকতা চর্চা করার জন্য খুব বেশি হয়নি। ফলে আমাদের এখানে গণমাধ্যমটা সেভাবে তৈরি হয়নি। এবং বিশেষ করে সম্প্রচার মাধ্যম আমাদের এখানে, যেহেতু সরকার এটা খুব নজরের মধ্যে রাখে, ফলে সম্প্রচার মাধ্যম ছিল ডানা ছাটা পাখির মতো, যে পাখি নিজেকে বলতে পারে কিন্তু সে উঠতে পারে না। হ্যাঁ, তো এই হচ্ছে কি ব্যাপার। তো এর মধ্যে আপনি এটার লক্ষণ কীভাবে টের পাবেন? জুলাই গণঅভ্যুত্থানের পর আগে যেই টিভি সম্প্রচার মাধ্যমগুলো ছিল, সেই সরকারের স্তুতি গাইতে থাকতো। এটা বদলানোর সঙ্গে সঙ্গে পুরো সেট আপ চেঞ্জ হয়ে গেল। এখন এটা উল্টো সুরে গান করছে একইভাবে। ফলে ওইখানে একটা আমরা দেখবো ওই ডানা ছাটা পাখি এখনও সেখানে আছে। ঠিক আছে, এই গেল একটা দিক। আরেকটা দিক যদি বলি, এখন সত্যি সরকারের কাছ থেকে আমরা কোনো চাপ পাইনি। এটা বাস্তবতা, যে সরকার আমাদের তাকিয়ে থাকতে হতো যে হাসিনা কি বলে, তার পরিবার সম্পর্কে কিছু বলতে পারবো না, হাসিনা সম্পর্কে কিছু বলতে পারবো না, অন্যান্য মন্ত্রী হলে কিছু বলতে পারি। এখন হয়তো এই সরকার আমাদের কিছু বলে না, এবং বিপদ হলে কিছু সাহায্য যে করে না, তারা বিপদ হলে সাহায্যও তারা করে। কিন্তু এখন সরকারের ভেতরে সরকার বলে একটা কথা আছে। এখন সমাজের আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে কতগুলো নতুন নায়ক আবির্ভূত হয়েছেন, যারা খুবই কি বলবো বিপুলভাবে জনপ্রিয় হয়েছেন এবং তারা হিংসা ছড়িয়ে দিতে পারেন। ঠিক আছে, এটা একটা হচ্ছে জোটবদ্ধ হিংসা, যাকে আমরা মব ভায়োলেন্স বলছি, সেটার আমরা নমুনা দেখতে পেয়েছি। ফলে এটা যখন হয়, যখন কেউ গিয়ে, আপনি তর্ক করতে পারেন, আপনি ভিন্ন মত দিতে পারেন, আপনি বলতে পারেন যে ওকে বর্জন করুন, কিন্তু যদি বলে যে না ওটা গিয়ে গুড়িয়ে দিই, ওটা গিয়ে ভেঙে দিই, এটা যখন আপনি বলেন, এভাবে করে যখন নাকি ঘটনা ঘটতে থাকে, তখন যে ত্রাসের সঞ্চার ঘটে, আমরা তখন সরকারি ত্রাস দেখেছি। আর এখন আমরা কোন দিক থেকে যে ত্রাসটা আসবে, সরকার থেকে আসছে না, কিন্তু অন্য জায়গা থেকে, অন্য কোন জায়গা থেকে আপনি জানেন না। এটা একটা অস্পষ্ট নানা কোণে ছড়িয়ে আছে। এইটা হচ্ছে মিডিয়ার জন্য এখন নতুন সমস্যা। আপনাকে 32 বার চিন্তা করতে হয়। আপনি কোনো কিছু করলে আপনাকে আক্রমণ করা হয়। কখনো কখনো এমন চাপ তৈরি হয় যে কোনো প্রতিষ্ঠান তার সংবাদকর্মীকে ছেটে ফেলতে হয়। ফলে চাপটা আগে সরকারি ছিল, একমুখী ছিল, এবং চাপটা সরকার থেকে নেমে আমাদের সাধারণ জনসমাজের মধ্যে এসছে কোনো কর্নারের মধ্যে, এবং কোত্থেকে কখন আসবে আপনি জানেন না। ফলে এই যে একটা অনিশ্চিত চাপের মধ্যে আপনি আছেন, অজানা চাপের মধ্যে আপনি আছেন, ত্রাসের জায়গার মধ্যে আছেন, এটা থেকে গণমাধ্যম তো মুক্ত হয়নি। আপনি একটা লেখায় বলতেছিলেন যে জুলাই অভ্যুত্থানে কালচারাল গ্রুপগুলোর স্টেক নিয়ে যে খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, এবং আপনার এই এখন যে আলাপ করলেন সেখান থেকেই এই যে ডানপন্থার উত্থান বা ধরেন এই যে মব করার সেইটাকে আবার আমরা দেখছি যে একরকমভাবে এইটাকে গণতন্ত্র বা এইটা মানুষের ইচ্ছার অভিপ্রায় এইভাবে বৈধতা দেওয়ারও একটা প্রচেষ্টা করা হয়েছে। আমি জানতে চাই যে ধরেন এই যে এই লক্ষণগুলা, এবং আপনি আলাপের শুরুর দিকেও এই কথাটা বলতেছিলেন যে ধরেন এই যে নাগরিকদের সাধারণ সমস্যাগুলা এই মবের উপরে চাপা পড়ে যেতেছে। আমরা কালকেও মানে সাম্প্রতিক সময়গুলোতেও এখন পর্যন্ত 1 বছর পরেও দেখতেছি যে এই উটকোভাবে এক ধরনের আক্রমণ প্রবণতা এটা সমাজের মধ্যে বিরাজ করতেছে। এইটাকে মানে ধরেন আমাদের পরবর্তী শাসক
দর্শকদের জন্য আপনার মানে কিভাবে এটাকে কিভাবে আমরা ডিল করতে পারি? আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি জানি না, একটা হচ্ছে এখানে 2-3টা বিষয় আছে। একটা হচ্ছে যে আমি কারোরই মত প্রকাশের বিরোধী না, সেটা যত রিগ্রেসিভ হোক, যাই হোক, আমি রিগ্রেসিভ বলি বা যাই বলি, আমি মনে করি সবারই মত প্রকাশ করার স্বাধীনতা আছে, যেই পর্যন্ত আপনি আরেকজনকে আঘাত না করছেন, আরেকজনের স্বাধীনতা সংকুচিত না করছেন। আপনি আপনার কথা বলবেন, আমি আমার কথা বলবো, আপনার সঙ্গে আমার মত মিলবে না, কিন্তু আমি যদি আপনার মতের সঙ্গে আমার মত মিলছে না বলে আমি যদি আপনাকে আক্রমণ করতে যাই বা আপনার বাড়ি ভাঙতে যাই, এটা তো গণতন্ত্রের মধ্যে পড়বে না, ঠিক আছে? ফলে গণতন্ত্রের কতগুলা আপনার রুলস অফ দ্য গেম আছে, খেলার নিয়ম আছে, আপনি কীভাবে খেলবেন, ঠিক আছে? আপনি যেই পর্যন্ত সে খেলার নিয়ম মানবেন, আমার কোনো আপত্তি নাই। ওকে, আমি একটা কথা বলেছি, 10 জন শুনেনি, কিন্তু আপনার কথা শুনেছে, আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি, ঠিক আছে? এটা হচ্ছে জোটবদ্ধ হিংসা। তো তখনই হচ্ছে যখন হিংসা হচ্ছে। হিংসা কথাটা তো এই জন্যই, ভায়োলেন্স কথাটা তো এই জন্যই এসছে। এটা হচ্ছে বিপজ্জনক, কারণ তারা গুঁড়িয়ে দিতে বলে, ভেঙে দিতে বলে, এগুলো করতে বলে। এটা হচ্ছে একটা মুশকিল। এটাকে গণতন্ত্র বলা যায় না। এটাকে আমি বলবো, এটাকে কি বলবো, এটা গুন্ডামি ছাড়া আর কিছু না, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আচ্ছা, আমার ব্যক্তিগত ধারণা, যেহেতু এখন একটা অন্তর্বর্তী সময়, আমরা ঠিক এখনো পর্যন্ত একটা রাজনৈতিক সরকার আসলে আমরা বলবো যে আমরা গণতন্ত্রের মধ্যে প্রবেশ করলাম। এই যে, এবং সরকার যেহেতু দুর্বল এবং তার অঙ্গ দুর্বল এবং সরকারের নিয়ত কতটুকু খাঁটি কি চায় বোঝা যায় না, অস্পষ্ট। এই যে একটা ফলে একটা শূন্যতা তৈরি হয়েছে, এই সমস্ত শূন্যতার মধ্যে অগণতান্ত্রিক শক্তিগুলা সবচাইতে বেশি কণ্ঠস্বর তারা হাজির করতে চায়, কারণ তারা জানে যে গণতান্ত্রিক সরকারের সময় এই আওয়াজটা বেশি তোলা যাবে না, কারণ তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি আসবে এবং একটা রাজনৈতিক সরকার থাকবে, তার কতগুলো এজেন্ডা থাকবে, হয়তো কখনো কখনো সে রিপ্রেসিভও হয়ে উঠতে পারে। ফলে তারা এই সময় তারা যা যা আদায় করতে চায়, তারা যে গণ অভ্যুত্থানের মালিক, সেই মালিকানা প্রতিষ্ঠা করতে পারলে তাহলে সে কিছু পাবে। এই যে পাওয়ার যে বাসনা, উদগ্র বাসনা, এই বাসনা তাদের পেয়ে বসেছে, কারণ তাদেরকে ইলেকশনের আগে সব পেতে হবে। ফলে যত ইলেকশন কাছে আসবে তত তাদের উগ্রতা আমরা দেখব, এবং এটা মানে আমরা এত সহজে পিছু হটবে না। আমরা আশা করতে পারি যে একটা গণতান্ত্রিক সরকার এলে হয়তো এটা কিছু পরিমাণে নিয়ন্ত্রিত হবে। দেখা যাক প্রত্যাশা কি হয়, এটা তো আমার প্রত্যাশা, ধারণা, জানি না কি হয়। ভাই, জুলাই অভ্যুত্থান নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা খুব আলাপ হয় ৭১-এর সাথে অতুলনার প্রশ্নগুলোতে আর কি। এই যে এই প্রবণতাটা, এইটা একটা বিষয় হচ্ছে যে কি, যে ৭১ তো আমাদের জীবনে এমনভাবে প্রাসঙ্গিক, প্রত্যেকটা জুলাই অভ্যুত্থানের আগেও আমরা বহু রেটরিকে ৭১কে ব্যবহার করছি, কিন্তু এইটাকে কি আসলে ৭১ সাথে তুলনীয় বা তুলনা করলে কি সমস্যা? না, প্রথম কথা বলি, একটা কথা হচ্ছে আমি জুলাই গণঅভ্যুত্থানকে খাটো করতে চাই না, কারণ জুলাই অভ্যুত্থানটা অনেক বড় ঘটনা, এটা আমাদের স্বীকার করতে হবে। কারণ এরকম একটা ঘটনা, সমস্ত জাতি সম্পৃক্ত হয়েছে, এরকম ঘটনা আমরা মানে মুক্তিযুদ্ধ ছাড়া কখনো দেখি না। কিন্তু মুক্তিযুদ্ধ আপনি একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এটা দিয়ে। আমি জুলাই গণঅভ্যুত্থানকে দেখি ওই জায়গায় যে আমরা মুখোমুখি করার কোনো দরকার নেই, এটাকে ছোট করার দরকার নেই, মুখোমুখি করার দরকার নেই। যারা মুখোমুখি করতে চায় তাদের মধ্যে অন্যরকম উদ্দেশ্য আছে বলে আমার মনে হয়। আমাকে দেখতে হবে যে আমি মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ বলতে সত্যিকারের জনযুদ্ধ, যেখানে একদম নিম্ন একটা কৃষক থেকে শুরু করে একটা শিক্ষিত বা ধনী পর্যন্ত অংশগ্রহণ করেছে, বা একটা এই সমাজের প্রত্যেকটা গোষ্ঠী সেখানে গিয়ে অংশগ্রহণ করে একটা রাষ্ট্র কায়েম করেছে। এবং সেই রাষ্ট্রটা শুধু কায়েম করেনি, সে কতগুলো সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদার কথা বলে সেটা করেছে, সেই রাষ্ট্রটা কায়েম করেছে। ফলে এই তিনটা জিনিস আমাকে পেতে হবে রাষ্ট্রের মধ্যে। আমরা এটা রাষ্ট্র, কোনো সরকার এটা করেনি, জনগণকে তার মালিকানা থেকে সরিয়ে দেওয়ার কারণে ৯০-এর ঘটনাটা ঘটেছে। এবং ৯০-এর ঘটনার শিক্ষার পরে কেউ শিক্ষা নেয়নি বলে, এবং আরও উল্টো দিকে যাত্রা করেছে বলে শেখ হাসিনা, গণতন্ত্রের সম্পূর্ণ উল্টো দিকে লোকেরা এই ঘটনাটা ঘটিয়েছে। তার মানে মুক্তিযুদ্ধের বাসনা, জনগণের যে বাসনা, সেটা পূরণ হয়নি বলে ঘটনাগুলো এসে, এই ঘটনাগুলো প্রত্যেকটা আমি দেখি মুক্তিযুদ্ধ মধ্যে দিয়ে যে রাষ্ট্র কায়েম করেছে সেটা পারিনি বলে এই ঘটনাগুলো ঘটেছে। আমি বলি এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধেরই স্বপ্ন ভুলুণ্ঠিত হওয়ার ফল। মানুষ দেখিয়েছে, দেখো তোমরা কি করেছো। ফলে আমি এটা মুখোমুখি করার কোনো জায়গা নেই এখানে।